প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মলিন মুখ। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি। ছুটি নিয়ে বঞ্চিত হচ্ছি। গার্মেন্টস শ্রমিকরা তো মানুষ, তারা 6 মাস পায়, আমরা কেন পাবো না? তাতে ন্যূনতম মজুরি 30,000 টাকা দিতে হবে। ট্রেড ইউনিয়ন করার অধিকারও ক্ষুণ্ণ করেছিল আওয়ামী লীগ। শ্রমিক অধিকার রক্ষায় 12 দফা দেবে বিএনপি। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ জামায়াতের। মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। শ্রমিক শ্রেণীর একটা নতুন জাগরণ হবে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য এই দিনটি আমাদের মাইল ফলক হয়ে থাকবে। শ্রমিকের জীবনমান বদলাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাখাইনে করিডোর দেওয়ার আগে দেশের নিরাপত্তা ইস্যু জনগণের কাছে পরিষ্কার করার আহ্বান রিজভির। সার্বভৌমত্ব প্রশ্নে সব দলের সঙ্গে আলোচনার পরামর্শ। অবসান হচ্ছে দীর্ঘ 32 বছরের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 31 জুলাই। তফসিল ঘোষণায় খুশি শিক্ষক শিক্ষার্থীরা। স্বাভাবিক হচ্ছে হজ যাত্রীদের ভিসা জটিলতা। একদিনে পেলেন 3000, এখনো মেলেনি 16000। তৃতীয় দিনে 10টি ফ্লাইটে যাচ্ছেন 4000-এরও বেশি যাত্রী। এবং কাশ্মীরে হামলার জেরে এবার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। নিরাপত্তা পরিষদ ঢেলে সাজালেন মোদি। উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মুখ সেই মলিনই থেকে যায়। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা। মে দিবসে সকাল থেকেই শ্রমিকদের বিভিন্ন সংগঠন রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে। স্লোগানে স্লোগানে শ্রম আইনের কঠোর বাস্তবায়ন চান তারা। আর ফেডারেশন নেতারা শ্রমিকদের দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দিবস আসে দিবস যায়, থেকে যায় শ্রমিকের দুঃখ বঞ্চনা। মে দিবসের ধাক্কা বিশ্বের শ্রমিকদের সংহতি বাড়িয়েছে, প্রেরণা জুগিয়েছে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। কিন্তু তাদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র, অধিকার যেমন এখনো রয়েছে পিছিয়ে, তেমনি পিছিয়ে রয়েছে অনেক কাজের সামাজিক স্বীকৃতি। এমন বাস্তবতার মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে মে দিবসকে ঘিরে রাজধানীর মতিঝিল, পল্টন সহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার শ্রমিকরা র্যালি নিয়ে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবের সামনে। ন্যূনতম মজুরি 30,000 টাকা করা, বয়স্ক শ্রমিকদের ভাতার আওতায় আনা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। ঈদের ছুটি নিয়ে বঞ্চিত হচ্ছি। 5 দিনের জায়গায় 3 দিন পাইতেছে। 3 দিনে হয় ঈদের ছুটি। এক দেশে 2 আইন তো আমরা মানি না। এক দেশে এক আইনে থাকতে হবে। সরকারি ছুটি 6 মাসে আমাদেরকে দিতে হবে। যার যার অবস্থা থেকে যারা সঠিক দায়িত্ব পালন করে, আমার মনে হয় অবশ্যই এই দেশে শ্রমিক মালিক ঐক্য করে আসলে একটি নতুন বাংলাদেশ করতে পারবো আমরা। কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করার দাবির সঙ্গে তাদের চাওয়া শ্রম আইনের কঠোর বাস্তবায়ন। মালিকদের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা চান শ্রমিক ফেডারেশনের নেতারা। বেতন ভাতা যে 3 মাস 4 মাস পর্যন্ত আটকে রাখে মালিক শ্রেণী, আমরা চাচ্ছি তাদের বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করা হোক। জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা দিতে হবে এবং 9% যে ইনক্রিমেন্ট যেটা বাড়ানো হয়েছে সেটা এখনো কোনো কারখানায় কার্যকর হয়নি। হয়রানি মুক্ত কর্ম পরিবেশ, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা যায়। মালিকের ইচ্ছা মতো যখন যেটা করা দরকার সেটা করছে। শ্রমিকরা প্রতিবাদ করলে পুলিশের হয়রানি, গোয়েন্দা সংস্থার হয়রানি, বিভিন্ন হয়রানি করা হচ্ছে। এদিকে রাজধানীর সায়দাবাদে স্লোগান আর বাদ্যযন্ত্র নিয়ে দিবস উদযাপনে সড়কে নামেন পরিবহন খাতের শ্রমিকরা। দাবি জানান প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার। পার্মানেন্ট চাকরিবিধির আইনের আওতায় আমাদের একটা কার্ড তৈরি করে দেওয়া। প্রত্যেকটা ড্রাইভারদেরকে যেন, হেল্পারদেরকে যেন 8 ঘন্টার ডিউটিতে মাসিক বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং অন্যান্যরা যে সুযোগ সুবিধা চাকরি ক্ষেত্রে পায়
আমাদের দীর্ঘদিনের দাবি সেভাবে যেন আমাদেরও ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকার পাই। পরিবহন শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষে চাপিয়ে দেয়া বাড়তি ট্রিপের কারণেই অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মহান মে দিবসে শ্রমিকদের পদচারণায় মুখর নয়াপল্টন এলাকা। শ্রমিক দলের সমাবেশে অংশ নিতে জড়ো হয়েছেন লাখো মানুষ। সমাবেশের নির্ধারিত সময়ের আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। সবার প্রত্যাশা, সব ক্ষেত্রে বাস্তবায়ন হবে শ্রম আইন, নির্বাচিত সরকার হবে শ্রমিক বান্ধব। শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক দলের সমাবেশের নির্ধারিত সময় 2টার আগেই লোকে লোকারণ্য নয়াপল্টন এলাকা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসিসের সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশ তৈরি করে সমাবেশের স্থলে। রাজপথে তব চলেছে মোটো। সমাবেশ শুরুর আগেই মাথায় গামছা বেঁধে হাজির রিকশা চালক নজরুল ইসলামও। এমন 75টি মে দিবস পেরিয়ে আসা নজরুল ইসলামের প্রত্যাশা, সত্যিকারের অধিকার পাবেন শ্রমিকরা। সবাই মিলে যদি শ্রমিকদের রাইট করি তাহলে তো প্রতিফলন ভালো হয়, তাছাড়া তো হয় না। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিক সমাবেশে হাজির হন নারীরাও। নারী বান্ধব কর্মপরিবেশের দাবি অদম্য এসব নারীদের। নারীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, আমাদের যে বেতন ভাতা আছে সেটা খুব তাড়াতাড়ি কার্যকর করতে হবে। সরকারকে আহ্বান জানাবো নারীর প্রতি সহিংসতা এবং প্রতিরোধ করে নারী নির্যাতনকে বৈষম্যমূলক করে বিএনপি ক্ষমতা এলে শ্রম অধিকার নিশ্চিত করবে বলে প্রত্যাশা শ্রমিকদের। বছরের পর বছর মে দিবস আসে, কিন্তু আমাদের শ্রমিকদের কোনো ন্যায্য পাওনা, কোনো দাবি দাবা কিন্তু আদায় হয় না। আমরা আশা করি আগামী এই জাতীয় সংসদের মাধ্যমে একটা প্রকৃত জনগণের সরকার ক্ষমতা গ্রহণ করবে। সেই জনগণের সরকার শ্রমিকের অধিকার যথাযথভাবে শ্রমিকদের বুঝিয়ে দিতে বাধ্য থাকবে। শ্রমিক দলের নেতারা বলছেন, বৃহত্তর শ্রমিক সমাবেশে গার্মেন্টস কলকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যাত্রা শুরু হবে। এই মে দিবসের অঙ্গীকারে যেসব শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ন্যায্য অধিকার থেকে তাদের সরে দেওয়া হচ্ছে, আউটসোর্সিং প্রথা বাতিল করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ ভাগ্য হতো শ্রমিক শ্রেণীর একটা নতুন জাগরণ হবে। আমরা শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য এই দিনটি আমাদের মাইল ফলক হয়ে থাকবে। শ্রমিক সমাবেশের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। নয়াপল্টনে বিএনপির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে কিন্তু নানা রকমের আনুষ্ঠানিকতা চলছে শ্রমিক দিবসের যে আয়োজনটাকে ঘিরে, এবং তার ধারাবাহিকতায় আজকে বিএনপির এই সমাবেশে লাখো মানুষের, আসলে লাখো শ্রমিকের যেই জড়ো হয়েছেন এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমাদের দুপাশে দু প্রান্তে মানুষের ঢল নেমেছে। শ্রমিকরা তাদের অধিকার আদায়ের যে দিনটিকে স্মরণ করছেন, এখনো তাদের সেই অধিকার নিয়ে তারা কিন্তু সোচ্চার, তারা কথা বলছেন। তারা ন্যূনতম মজুরি, তারা শ্রম ঘন্টা সহ শ্রমিকদের যারা বিগত সময়, বিগত আন্দোলন সংগ্রাম কিংবা তাদের কার্যক্রমে চালানোর সময় যখন তারা নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের ক্ষতিপূরণ, এমনকি যারা হত্যা হয়েছেন তাদেরও বিচারের দাবিতে আসলে তারা আজকে এক হয়েছেন। এবং তারা বলছেন যে বিগত সময় যে সরকারি এসেছে শ্রমিকদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার আদায়ে তারা আসলে কতটুকু কাজ করেছেন সেটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। এবং তারা বলছেন আগামীতে যে সরকারি ক্ষমতায় আসবে তারা যেন শ্রমিকদের কল্যাণে এবং শ্রমিকদের অধিকার আদায়ে তারা যেন কাজ করেন, সেই প্রত্যাশা তারা দিয়েছেন। একই সঙ্গে আজকের এই বিএনপির সমাবেশে তারা যোগ দিয়ে তারা বলছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তারা শ্রমিকের অধিকার রক্ষায় যেন তারা কাজ করেন। এমনকি আপনারা জানেন যে আজকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও শ্রমিক দল, বিএনপির শ্রমিক দল তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছেন। বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আজকে এই সমাবেশে রয়েছেন।
আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন লন্ডন থেকে। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন এই অনুষ্ঠানে, থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তারা তাদের বক্তব্য রাখবেন। এই বক্তব্যে শ্রমিকদের কল্যাণে, শ্রমিকদের অধিকার নিশ্চিতে তারা কথা বলবেন, তারা তাদের দিক নির্দেশনা দিবেন। এবং আমরা জানি যে গতকালকে কিন্তু এই সমাবেশে ঘিরে একটি সংবাদ সম্মেলন হয়েছিল নয়াপল্টনে, এই কেন্দ্রের পিছনে আমার পিছনে যে কার্যালয়টি রয়েছে বিএনপির, সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুল কবির রিজভী আহমেদ এবং শিমুল বিশ্বাস বিএনপি নেতা, তিনিও কিন্তু শ্রমিক নেতা, তিনি কিন্তু কথা বলেছেন। তারা জানিয়েছেন শ্রমিকদের কল্যাণ, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের কর্মঘণ্টা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যূনতম অধিকার নিশ্চিতের জন্য তারা আসলে আজকের এই সমাবেশটি করছেন এবং শ্রমিকদের জন্যই আজকের এই সমাবেশ। তাই তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি কোনোদিন ক্ষমতায় যায়, যে জনগণের ভোটে তারা ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য তারা কাজ করবেন, শ্রম উন্নয়ন ঘটাবেন এবং দেশের কল্যাণে তারা কাজ করবেন, সেই প্রতিশ্রুতি কিন্তু বিএনপি দিয়েছে। এবং আজকে সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মীরা, এই শ্রমিকরা কিন্তু আজকের এই সমাবেশে স্থলে এসেছেন। তারা মূলত কাঁধে কাঁধ মিলিয়ে ব্যানার, প্লাকার্ড, জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা হাতে এই সমাবেশে স্থলে এসেছে। 2টার সময় এই সমাবেশ শুরু হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে নেতাকর্মীরা আসন গ্রহণ করছেন, কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে। যদিও এর আগে আমরা দেখেছি সকাল থেকে এই সমাবেশে জাসাসের জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সংস্থা যেটা রয়েছে, তারা আসলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, বিভিন্ন গান পরিবেশন করেন, সঙ্গীত পরিবেশন করেন এবং শ্রমিকদের উদ্বুদ্ধ করেন। এই মাত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কিন্তু সমাবেশ শুরু হচ্ছে, এই সমাবেশ আনুষ্ঠানিক শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু যুক্ত হবেন এবং একই সঙ্গে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে যুক্ত হয়ে তার বক্তব্য রাখবেন। এবং আমরা জানি যে ইতিমধ্যে বিএনপির ঢাকা মহানগর ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে তাদের মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ঢাকার আশপাশ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু আজকে নেতাকর্মীরা এই নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশে তারা যুক্ত হয়ে নেতাদের বিএনপি নেতাদের বক্তব্য শোনার জন্য তারা অধীর অপেক্ষায় রয়েছেন। এবং এই মাত্র কিন্তু সেই আনুষ্ঠানিকতা শুরু হলো এই সমাবেশের মাধ্যমে মূলত তারা তাদের আগামীর ভবিষ্যৎ নির্ধারণ বা নিশ্চিতের জন্য তারা একটি প্রতিশ্রুতি চান বিএনপির কাছ থেকে, যেন তারা ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য কি করবেন সেই প্রত্যাশা তারা চান। এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের যে সমাবেশ হচ্ছে বিএনপির উদ্যোগে, তার সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টনে। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবে দল। সেক্রেটারি জেনারেল বলেছেন, সব কারখানায় ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়া বন্ধ হবে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরানো পল্টন থেকে কাকরাইল মোড়। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবারের এ আয়োজনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের ভাগ্য বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে কথা বলেন তিনি। সরকার শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চায় বলেও জানান ডক্টর ইউনূস। অভ্যুত্থানের মাধ্যমে মে দিবস নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে উল্লেখ করে মালিক শ্রমিকের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহান মে দিবসে বর্ণিল শোভাযাত্রা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রায় অংশ নেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় নানাভাবে বঞ্চিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়, আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। পরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের। অভ্যুত্থানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে মহান মে দিবস। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ভাগ্য বদলাতে হবে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি 11 দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি। সব পক্ষের মতামত নিয়েই শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা তৈরি করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কমিশনের সব সুপারিশ বাস্তবায়নে আগ্রহী সরকার। মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত বলতে পারব। শ্রমিকদের অধিকার নিয়ে একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। একদিন নয়, বছরের প্রতিটি দিন মেহনতি মানুষের অবদান মূল্যায়নের দাবি জানান শ্রমিকরা। শ্রমিক মালিক এক হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সবার। নানা দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে র্যালিতে অংশ নিয়েছেন শ্রমিকরা। স্লোগানে স্লোগানে ন্যায্য অধিকার আদায়ের দাবি তাদের। মহান মে দিবস উপলক্ষে সকালে জেলা শহরগুলো থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নির্মাণ, মোটর পরিবহন, হোটেল, রেস্তোরাঁ ও পোশাক খাতের শ্রমিক সহ নানা পেশার শ্রমিকরা আলাদা ব্যানারে অংশ নেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা সহ নানা দাবি তুলে ধরেন। আমরা যে মহিলা শ্রমিক আছি, আমাদের আজও পর্যন্ত হাফ মাইনে দেওয়া হয়, কিন্তু শ্রমঘণ্টা সমান। ন্যায্য যেটা মজুরি সেটা যেন শ্রমিকরা পায়। বাসস্থান আর রেশনিক পথা, এই দুইটা যদি সরকার চালু করে দেয়, আমাদের সাধারণ যারা শ্রমিক আছে তারা দুইটা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবো। শ্রমিক অসুস্থ হলে ছুটি দিতে হবে মালিক পক্ষ থেকে, আর বছরে আমাদের একটা ভাতা আছে, ভাতাটা দিতে হবে। শ্রমিক সংগঠনের পাশাপাশি দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এ সময় অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সরকারকে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
1886 সালে শ্রমিকরা প্রাণ দিয়েছিল শ্রম ঘন্টার জন্য, আজকে প্রাণ দিতে হয় শ্রম মজুরির জন্য। শোষণের ট্রেন্ডগুলো একই রয়ে গেছে, আমরা এর পরিবর্তন চাই। প্রত্যাশা করি শ্রমিক মালিক মিলে আমাদের যে অর্থনীতি বিকশিত হবে এবং আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ব। মালিক শ্রমিক সৌহার্দ্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি ন্যায্য ও উন্নত বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নগরের পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল, বাহারি রঙের ফুলে প্রকৃতি সেজেছে নবসাজে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। রাখাইনে মানবিক করিডোর দিলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কোনো অবস্থায় থাকবে, সরকারকে আগে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনৈতিক দলগুলোর সমর্থনে প্রধান উপদেষ্টাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে রিজভী বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবার সঙ্গে আলোচনা করা উচিত। সকালে বরিশালে শ্রমিক দলের সমাবেশে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। রাজনৈতিক দলের কথা আপনি শুনবেন না, আপনি এককভাবে আপনার কয়েকজন অ্যাডভাইজার নিয়ে আপনি কি বলে মানবতার করিডোর করবেন। সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের নিরাপত্তা কোন জায়গায় যাবে সেইটা আপনি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি এই করিডোর দিতে যাচ্ছেন, সে দুঃখজনক। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করে বলুন। অবশেষে অবসান হচ্ছে 3 দশকের অপেক্ষার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 31 জুলাই। বুধবার মধ্যরাতে ভোটের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। কয়েকদিনের আন্দোলনের পর বুধবার মধ্যরাতে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। ভোট গ্রহণ 31/7/2025 সকাল 9টা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ভোট গণনা ও ফলাফল প্রকাশ 31/7/2025। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ পরিবেশে এবং অংশগ্রহণমূলকভাবে যদি সম্পন্ন করতে পারি, আমাদের পুরো বাংলাদেশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে আমাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে। এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 12 মে। চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে 30 জুন। 1 জুলাই থেকে 3 জুলাই পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 15 জুলাই। 16 থেকে 28 জুলাই পর্যন্ত চলবে প্রচারণা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা, তবে শঙ্কার কথাও বলছেন কেউ কেউ। ষড়যন্ত্র কুটচাল যাতে এই নির্বাচনকে রুখে দিতে না পারে তার জন্য প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। আশা রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দীর্ঘ 10 ঘণ্টা বৈঠক শেষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। সময় সংবাদ, সাভার। দুপুরের সময় আরো থাকছে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা কাঙ্ক্ষিত মাছ পেলে ঘুরে দাঁড়ানোর আশা। ইলিশ উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে মৎস্য বিভাগ। দাবি আদায়ের নামে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স কার্নিভালে তিনি বলেন, অতীতে দেশে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এ সময় কারিকুলামকে যুগোপযোগী করতে বিজ্ঞান শিক্ষাকে আরও প্রাধান্য দেওয়ার কথা জানান তিনি। 3 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে রাজধানী সহ সারা দেশের 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বিভিন্ন স্টল ঘুরে প্রজেক্ট পরিদর্শন করেন উপদেষ্টা।
আগে যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করত রাষ্ট্র তখন তাদের ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে। এখন একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেজন্য সকলেই মনে করছে এই সময়ই আমার দাবি আমার উপস্থাপন করতে হবে এবং সেই কারণেই হয়তো কিছুটা মনে হয় যে একটা বিশৃঙ্খলা। এখানে আমরা এমন কোনো কিছু করব না যেখানে জনদুর্ভোগ হয় এবং কোনো দাবি দাওয়াই সেটা হচ্ছে যে কখনোই একবারে নিরসন হয় না, পর্যায়ক্রমে আলাপ আলোচনার মধ্যে করতে হয়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজ যাত্রীদের ভিসা জটিলতা। 19,000 থেকে 16,000-এ নেমেছে ভিসা না পাওয়ার সংখ্যা। পরিচালকের আশা খুব দ্রুতই এই সংকটের পুরোপুরি সমাধান হবে। এদিকে হজ যাত্রার তৃতীয় দিনে 10টি ফ্লাইটে 4,000-এরও বেশি যাত্রী সৌদি আরব যাচ্ছেন। তোহা খান তামিমের রিপোর্ট। পবিত্র হজ পালনে কিছুক্ষণ পরই রওনা হবেন সৌদি আরবের উদ্দেশ্যে, তাই নিজেকে ঝালাই করে নিচ্ছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। বাধ্যবাধকতা না থাকলেও দেশ থেকে যাত্রার আগেই সেলাইবিহীন সাদা কাপড়ের ইহরাম বেঁধেছেন অনেকে। আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন যাত্রীরা। একটা স্বপ্ন ছিল যে কবে যাব হজে, সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করেছে। শুকরিয়া আল্লাহর কাছে, লাখ লাখ শুকরিয়া। আল্লাহর ঘরে যাচ্ছি, এর চেয়ে বড় আর কি আছে। আর ব্যবস্থাপনাও ভালো। যেখানে মুসলমান আছে এবং আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছে, আমি সবার জন্য দোয়া চাইব। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সৌদি আরবের ভিসা অফিসের হালনাগাদের কারণে সৃষ্ট জটিলতা। বুধবার ভিসা না পাওয়ার সংখ্যা 19,000-এরও বেশি থাকলেও বৃহস্পতিবার তা 16,000-এ নেমেছে। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে। এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি। খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনের মোট 10টি ফ্লাইটের মধ্যে ইতিমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে 5টি ফ্লাইট আসলে চলে গেছে এবং বাকি রয়েছে 5টি ফ্লাইট। সেটি ধাপে ধাপে এই ফ্লাইটগুলো চলে যাবে আশা করছেন এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পের ভেতরে বেশ গমগম করছে হজ যাত্রীদের পদচারণায়। প্রত্যেকে আসলে উদ্গ্রীব হয়ে আছেন। দীর্ঘদিনে যে লালিত স্বপ্ন তারা দেখেছেন যে তারা হজ ব্রত পালন করবেন, সেই জন্য তারা এখানে এসেছেন। এবং আমরা দেখে থাকি যে আগামীকাল এবং পরশুদিন যাদের ফ্লাইট তারা মধ্যে চলে এসেছেন এবং এজেন্সিগুলোর অধীনে যারা মুআল্লিমের অধীনে রয়েছেন, এজেন্সির অধীনে রয়েছেন, বেসরকারিভাবে যাচ্ছেন, তারা মূলত এখানে চলে এসেছেন এবং মূলত তারা আসলে এখানে এসে তাদের যে শেষ মুহূর্তের কার্যক্রম সেইটি আসলে পরিচালনা করছেন বা সেটি আসলে সেরে নিচ্ছেন। তবে একটি বিষয় বলে রাখি, হজের বিশাল আনুষ্ঠানিকতা রয়েছে, অনেক বড় আনুষ্ঠানিকতা রয়েছে, বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন যাতে সুচারুরূপে পালন করতে পারেন সেজন্য মুআল্লিমের অধীনে তাদের যেই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ তারা দিচ্ছেন এবং বিভিন্নভাবে তারা এই প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা দেখে থাকি যে এবং প্রতি বছরই এটি হয়ে থাকে, অর্থাৎ হজের যেই নির্ধারিত ফ্লাইট সেই নির্ধারিত ফ্লাইটে 2 থেকে 3 দিন আগেই তারা এখানে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন আশকোনা হজ ক্যাম্পের ভেতরে বলা যায় যে হজ যাত্রীদের যেই আনাগোনা হজ যাত্রীদের যে উপস্থিতি সেটি আসলে হাজার হাজার হজ যাত্রী এখানে আসলে উপস্থিত রয়েছেন। নারী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু এখানে রয়েছেন। আলাদা করে ডরমিটর রয়েছে নারীদের জন্য, পুরুষদের জন্য আলাদা করে ব্যবস্থা রয়েছে এবং সবাই সেই ব্যবস্থা পারা সন্তোষ প্রকাশ করেছেন। আরেকটি বিষয় বলে রাখি, এই যে ভিসার জটিলতা যে বিষয়টি সেটি আসলে ধীরে ধীরে কেটে যাচ্ছে। তারপরেও যারা ভিসা এখনো পাননি তারা আসলে অসন্তুষ্ট হচ্ছেন এবং তারা বলছেন যে শেষ মুহূর্তে হজের বেশ কিছু আনুষ্ঠানিকতা হয়তো তাদের বাদ চলে যেতে পারে কিংবা মদিনা শহর পরিদর্শনের যে ব্যাপারটি সেটি আসলে বাদ হয়ে যেতে পারে বলে তারা শঙ্কা করছেন। তো সেই বিষয়টি আসলে মাথায় রেখেই যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে বলছেন যে খুব দ্রুতই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ছিল রাজধানী আশকোনা হজ ক্যাম্প থেকে তৃতীয় দিনে যে যাত্রা তার সবশেষ খবর। যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 স্কুল ছাত্রের।
আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাহাড় কাটায় ধসের ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় সকালে চট্টগ্রামের আনোয়ারায় বন্ধুদের সঙ্গে পাহাড় বেষ্টিত মাঠে খেলতে যায় 2 স্কুল ছাত্র রোহান ও মিসবা। রোদের তীব্রতার কারণে এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিতে যায় তারা। তখনই পাহাড়ের একাংশ ধসে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলে মারা যায় রোহান ও মিসবা। আহত 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। কেলের জন্য আছে তো ছায়ার নিচে দাঁড়াইছে, এখানে মাটির চাপা দিয়ে পড়ছে। তাড়াতাড়ি এসে দেখতেছি হ্যাঁ এই পাহাড় ওদের মাথার উপরে ধসে আছে। ওইখান থেকে 2 জন উদ্ধার করছি আর 4 জন উদ্ধার করছি। 4 জনের মধ্যে 2 জন মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন পাহাড় কাটার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। কেপিজেড কর্তৃপক্ষ এই বিভিন্নভাবে রাতের আধারে বা চুরি করে ওরা পাহাড় কেটে পাহাড় গোলার একটা মরণফাত করে গেছে এখানে। অবশ্যই কেপিজেড আছে, যে কেপিজেড যদি পাহাড় না কাটতো আজকে এত বড় একটা ঘটনা হতো না। কেপিজেড কর্তৃপক্ষের ভুলের কারণে নাই কোনো সিকিউরিটি, নাই কোনো এখানের সেফটি। নিহত রোহান ও মিসবা স্থানীয় বৈরাগী স্কুলের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। উন্নত চিকিৎসার জন্য আহত 2 জনকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই আগস্ট অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র শ্রমিকের লড়াই মে দিবসে নতুনভাবে প্রেরণা যোগায়। দুপুরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত ছাত্র শ্রমিক র্যালিতে অংশ নিয়ে এমন বার্তা দেন সংগঠনটির নেতারা। এ সময় গণ অভ্যুত্থানের সুফল হিসেবে শ্রমিকদের ন্যায্য হিস্যা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া চা শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান, কর্মঘণ্টা নির্ধারণের স্বচ্ছতা, শিশু শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি উদ্যোগ গ্রহণ করতে বলা হয়। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ শিকার। জাল, নৌকা নিয়ে নদীতে জেলেরা ধরছেন মাছ। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিন কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। সূর্যের আলো ফোটার আগেই জাল, নৌকা নিয়ে নদীতে জেলেরা। কেউ পানিতে ফেলছেন জাল, আবার কেউ জাল তুলছেন নৌকায়। এ চিত্র পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীর। জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জেলেদের মাছ ধরার জন্য উন্মুক্ত হয়েছে। বুধবার মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর থেকেই মাছ ধরছেন জেলেরা। বৃহস্পতিবার ভোরে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন অনেক জেলে। প্রথম দিন নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পেলেও আশাবাদী জেলে ও মৎস্য বিভাগ। 2 মাস অভিযান শেষ, গাঙে গেছি, আমাদের মাছ একটু কম। নদীতে যাওয়ার পরে যেরকম মাছ পাওয়ার আশা করছিলাম সেরকম কাঙ্ক্ষিতভাবে ওরকম মাছ জেলেরা পায়নি। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এদিকে একই চিত্র পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতেও। জীবিকার তাগিদে নৌকা, জাল নিয়ে নদীতে জেলেরা নদী থেকে তুলে আনছেন ইলিশ সহ নানা প্রজাতির মাছ। জেলেদের জালে প্রচুর পরিমাণে বড় আকারের ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরা পড়বে প্রত্যাশা মৎস্য বিভাগের। ইলিশ সহ অন্যান্য সকল মাছ কিন্তু এই সময় তার প্রজনন, দৈহিক পরিবৃদ্ধি, আকার আয়তনে পরিবৃদ্ধি, মজুদ বৃদ্ধি, অর্থাৎ এক ইলিশ বাঁচলে সাথে সাথে অন্য মৎস্য সম্পদও পরিবৃদ্ধি ঘটবে। পদ্মা ও মেঘনায় জাল, নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। জালে ধরা পড়া ছোট বড় মাছ নিয়ে নদী পাড়ের আড়তগুলোতে বিক্রি করছেন তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। 2 দেশের উত্তেজনার মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদ ঢেলে সাজিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে উস্কানি দিলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে উত্তেজনা কমানোর পরামর্শ দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। বুধবার বিষয়টি নিশ্চিত করে ভারত সরকার। 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড বা এনএসএবি পুনর্গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুনর্গঠিত বোর্ডের প্রধান করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান অলোক যোশীকে। সঙ্গে রাখা হয়েছে বিমান, নৌ ও স্থলবাহিনীর সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তাদের। বোর্ডে ঠাঁই পেয়েছেন 2 সাবেক পুলিশ কর্মকর্তা ও 1জন সাবেক কূটনীতিকও। এই উপদেষ্টা বোর্ডের কাজ হবে ভারতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে সুপারিশ দেয়া, যার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে রয়েছেন অজিত দোভাল। পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সময় নষ্ট না করে নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নিতে হবে। চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ফোন করে দুদেশের মধ্যকার সংকট মোকাবিলায় গুরুত্ব আরোপ করেন তিনি। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার কথাও বলেন মার্কো রুবিও। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টহলরত ভারতের 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের যুদ্ধ বিমান ওড়ালে কাশ্মীরের ওপর টহলরত ভারতীয় যুদ্ধ বিমান পিছু হটতে বাধ্য হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দুদেশের জন্য একটি যৌথ তহবিল গঠন করা হবে। ইউক্রেন জানিয়েছে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা তাদের কাছেই থাকবে। এই চুক্তিকে ট্রাম্পের শান্তি কৌশলের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় জেলেনস্কি ট্রাম্পের কাছে সহায়তার জন্য অনেক অনুরোধ করেন বলে জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যে বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হল যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠিত হবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে। তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে। আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তিতে সই করে দুই পক্ষ। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। গ্রীষ্মে রাজধানীর প্রকৃতিতে নবসাজ। ইট কাঠের রুক্ষ নগরীতে ফুটেছে বর্ণিল ফুল। গনগনে রোদ্দুরে নাগরিক চোখ ও মনে দিচ্ছে প্রশান্তির পরশ। ফুলের ভালোবাসার আবেশ ফ্রেমবন্দি করেন অনেকে। অনুপ দত্ত এবং মোবারক হোসেন শুভর ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। ঋতুর পালা বদলের চক্র ঘুরে প্রকৃতিতে গ্রীষ্ম আসে তীব্র উষ্ণতা নিয়ে। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন চোখের শান্তির চিঠি হয়ে প্রকৃতিতে উকি দেয় জারুলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু, রঙের ছবি। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়েরও শক্তি। তাই তো উত্তপ্ত বাতাসের ভেতরেও এ যেন এক টুকরো কোমলতা। এই সময়টাতে এত ফুল ফোটে, খুব সুন্দর লাগে এবং আমাদের চোখে এগুলো একটা শান্তি দেয়। কৃষ্ণচূড়া ফুলের যে হলো আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যেটা অন্য ফুলে সাধারণত পাওয়া যায় না।
শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি সড়কে দেখা মেলে গ্রীষ্মের ফুল, তবুও এই শহরে ফেরে না প্রাণ। বছর বছর বাড়ে তাপমাত্রা, কমে যায় বৃক্ষরাজি। কংক্রিটের প্রাচীরে গলা টিপে ধরা প্রকৃতি তবুও সহজে হার মানে না, বরং স্বল্প সামর্থ্যে ফুল হয়ে গল্প বলে যায় টিকে থাকার। প্রকৃতিতে যে রঙগুলো আছে গাছের, সে রঙগুলোকে যদি আমরা পরিকল্পনা করে নগরে আমরা যদি রাখতে পারি, তাহলে আমাদের প্রতিটা নগর নানাভাবে আনন্দদের সম্পৃক্ত করার সুযোগ পাই আমরা। ফুল ফোটে, ফুল ঝরে, ঝরে পড়া ফুলও উজাড় করে, নিজেকে মেলে ধরে পথের বাঁকে। নতুন রূপে আবারও নতুন ফুলের সুবাস নিয়ে জেগে ওঠার পালা। চিরকালের এই বন্ধনে প্রকৃতি ও মানুষ একসঙ্গে বেঁচে থাকুক, রঙিন হয়ে উঠুক জীবন। প্রকৃতির এই অনন্য রূপ শুধু গ্রীষ্মকেই সহনীয় করে তোলে না, দেয় চোখ ও মনে প্রশান্তি, জানায় প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মহান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে মানুষের ঢল। শ্রমিক অধিকার রক্ষায় উত্থাপন হবে 12 দফা। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ জামায়াতে। নতুন বাংলাদেশে গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এবং রাখাইনে করিডোর দেওয়ার আগে দেশের নিরাপত্তা ইস্যু জনগণের কাছে পরিষ্কার করার আহ্বান রিজভির। সার্বভৌমত্ব প্রশ্নে সব দলের সঙ্গে আলোচনার পরামর্শ। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।